ভিন্ন ভাবনার প্রথম পর্বে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি হাসিন জাহান 2 যুগেরও বেশি সময় ধরে কাজ করছি পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য খাতে। আমাদের সমাজের বাস্তবতা এবং দৈনন্দিন জীবনের উপেক্ষিত বিষয়গুলোকে নতুনভাবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার জন্যই এই ভিন্ন ভাবনা অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সাথে থাকছেন নতুন প্রজন্ম, থাকছেন বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা। আমরা চেষ্টা করব আপনাদের সবার সাথে প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে আরেকবার দেখার জন্য এবং সমস্যাগুলোর সমাধান ভিন্ন আঙ্গিকে খুঁজে বের করার জন্য। আসুন আমরা তাহলে আমাদের এই যাত্রা শুরু করি। শহর মানেই সুযোগ, স্বপ্ন আর স্বাধীনতা, কিন্তু আসলেই কি তাই? ধরে নিন প্রতিদিন সকালে আপনি বের হন, হয়তো অফিসের কাজে কিংবা শপিংয়ে অথবা বাচ্চাকে স্কুলে নিতে। আপনার হয়তো মনে হলো টয়লেটে যাওয়া দরকার, কিন্তু পাবেন কি খুঁজে টয়লেট যেটা যাওয়া যায়, যেটা পরিষ্কার, ব্যবহারযোগ্য? আর যদিও বা পেলেন, আর আপনি একজন নারী, আপনি কি খুব স্বাচ্ছন্দ্যে নিরাপদে সেই টয়লেটটি ব্যবহার করতে পারবেন? হয়তো বা আপনার সাথে আপনার সন্তান আছে, অথবা আপনি একজন হুইল চেয়ার ব্যবহারকারী। তাহলে তখন আপনি কি করবেন? পড়েছেন কি এমন বিড়ম্বনায় কখনো? আমার সামনে আজকে যারা আছেন বসে, তাদের কাছে আমি এই প্রশ্নটা ছুড়ে দিতে চাই। কেউ যদি শেয়ার করতেন আপনার এই অভিজ্ঞতা। আমি তাসলিমা নিপা, আমি কাজ করছি নারী ও শিশু নিয়ে। তো আমি জাস্ট একটা পাবলিক আর ওয়াশরুম ইউজ করতে গিয়েছি। তখন আমি দেখেছি এজ এ আমি ফিমেল, আমি ওই ওয়াশরুমটা ইউজ করার মতো ওখানে কোনো ক্যাপাসিটি ছিল না। একে তো পানি ছিল না, টিস্যু তো দূরে থাক। সো এই যে একটা আমার খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে আমার এই ওয়াশরুমে গিয়ে, আমি কিন্তু ফার্দার আর যখন বাহিরে যাই আমার মধ্যে কিন্তু একটা ট্রমাটাইজ কাজ করে যে আমি কি আদৌ ভালো কোনো পাবলিক টয়লেট পাবো কি না। আমি শাফায়েত রহমান, সিভিল ইঞ্জিনিয়ার এবং তরুণ উদ্যোক্তা। যখন আমি কোনো একটা পাবলিক টয়লেটে যাই, সাইকোলজিক্যাল সেফটির একটা বিষয় কাজ করে, যে একটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে আপনার মর্যাদার একটা বিষয় চলে আসে, যে আমাকে মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হচ্ছে, যে ইজ দেয়ার এ টয়লেট অর সামথিং। এটা একটা ইস্যু। আমি মোহাম্মদ রাকিব, পুরো রাত জার্নি করে নতুন কোনো শহরে যাই, সবার আগে আমাদের ডিমান্ড থাকে একটা টয়লেট, আমার ফ্রেশ হতে হবে, আমার ড্রেস চেঞ্জ করতে হবে, একটা শাওয়ার প্রয়োজন হয়তো। কিন্তু এখন পর্যন্ত আমি আমার কোনো ভ্রমণের পরে বা কোনো জার্নির পরে এটা খুঁজে পাইনি। আমি সানজিদা আক্তার জি। যখন আমরা ঘুরতে যাই 4-5 ঘন্টা আমরা কাউন্টারে বসে আছি, কিন্তু কাউন্টারের যে ওয়াশরুমটা আছে এটা একদমই পরিষ্কার বা হাইজেনিক না, আমরা সেটাও ব্যবহার করতে পারছি না। তার কারণে আমরা সেখানেও যেতে পারছি না বা খুবই বাধ্য হয়ে যাচ্ছি, যেখান থেকে মাঝে মাঝে আমাদের বিভিন্ন রোগও ট্রান্সমিট হচ্ছে। এই পর্যায়ে আমরা আসলে নিজের চোখেই দেখে নিই যে পাবলিক টয়লেটের বর্তমান অবস্থা কী এবং আরও কিছু নারীর অভিজ্ঞতা একটা ছোট্ট ভিডিও চিত্রের মাধ্যমে। বাংলাদেশের নগরাঞ্চলে প্রতিদিন লক্ষাধিক মানুষ বিভিন্ন প্রয়োজনে রাস্তায় চলাফেরা করে, কিন্তু সেই তুলনায় পরিচ্ছন্ন ও নিরাপদ পাবলিক টয়লেট খুবই কম। যেগুলো আছে তার অধিকাংশই অচল, অস্বাস্থ্যকর কিংবা অনিরাপদ। আমি যখন লং টাইম ডিউটি করবো, আমি সকাল 4:30টায় যখন ডিউটি পোস্টে চলে আসবো, অবশ্যই সকালে আসার পরে আমার টয়লেট ওয়াশরুমের প্রয়োজন হতে পারে। আমার এখানে এনাফ ব্যবস্থা কোথাও করা নাই। আমি সকালবেলা যখন ডিউটিতে আসি আমি এনাফ পরিমাণে পানি খেতে পারি না, কারণ আমার ওই যে ওয়াশরুমের সমস্যা। আমাকে হয়তো হসপিটাল কেন্দ্রিক যেতে হচ্ছে, না হলে পার্শ্ববর্তী কোনো বাস স্ট্যান্ডের বা ওই যে কাউন্টারগুলো থাকে এটাতে যেতে হয়। এখানে দেখেছে অনেক লোক বসে থাকে, অনেক সময় আমার জন্য উপযুক্ত না। তারপরে আমাদেরকে দায়সারা কাজ হয়তো অনেক সময় আমাদের প্রয়োজন ইউজ করতে হয়, কিন্তু সেটাও আমার জন্য স্বাস্থ্যসম্মত না। আরেকটি বড় সমস্যা হলো ইজারার মাধ্যমে পরিচালিত টয়লেটগুলোর সেবার মান ঠিক না থাকা। একটি গবেষণায় দেখা গেছে যে ঢাকা শহরের 90% বেশি পাবলিক টয়লেটই ব্যবহারের অযোগ্য, কেননা তা অনিরাপদ অথবা নোংরা। সকালে আহি 6টা বাজে, বাথরুম কাপলে মানুষের বাসায় যায়, আমার বাথরুমে এসে যায়। আমার পিছনে একটা পাবলিক টয়লেট আছে, সেই টয়লেটটা বিগত 3 বছর হয়
এখনো চালু করে নাই। যখন আমার টয়লেটের প্রয়োজন হয় তখন আমার আধা ঘন্টার মতন লাগি যায় বাসায় পৌঁছতে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চাহিদার তুলনায় পরিষেবার অভাব বেশ প্রকট, আর নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষের জন্য এই সমস্যা আরও জটিল, যা তাদের স্বাস্থ্য, মর্যাদা ও নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এই হলো আমাদের শহরের পাবলিক স্যানিটেশনের চিত্র। ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষের বসবাস। একটি জরিপে দেখা গেছে যে পুরো শহরে 600 থেকে 700 পাবলিক টয়লেট আছে, এবং যেখানে পাবলিক টয়লেট আছে সেখানেও নানা রকমের বৈষম্য আছে। যেমন আপনারা দেখবেন যে ফার্মগেটে একটি টয়লেট আছে যেখানে পুরুষরা ব্যবহার করে গড়ে প্রতিদিন 600 থেকে 700, অথচ নারীদের সংখ্যা সেখানে মাত্র 40 থেকে 50 জন, অর্থাৎ খুব কম সংখ্যক নারী একটি পাবলিক টয়লেট ব্যবহার করছে। এমনকি পহেলা বৈশাখের দিনও সেখানে মেয়েদের সংখ্যা হয়েছিল মাত্র 85 জন। তাহলে বুঝতেই পারছেন যে মেয়েরা আসলে পাবলিক টয়লেট ব্যবহার করতে একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করে না। পাবলিক টয়লেটের ম্যানেজমেন্টের একটা বড় সমস্যা হচ্ছে এর বর্তমান ইজারা পদ্ধতি, এবং ইজারা পদ্ধতির কারণে আসলে এর ম্যানেজমেন্টটা ঠিকমতো হয় না, এবং যে কারণে মানুষ বাধ্য হয়ে পাবলিক টয়লেট ব্যবহার করে না, বরং তারা রাস্তায় কাজটা সারে। আর সমস্যা গিয়ে ভর করে নারীর উপরে। তাহলে সমাধানটা কি? সমাধান কি কম পানি খাওয়া? আসলেই কি এটা কোনো প্রপার সমাধান? এখন আমি জানতে চাই আপনারা কি করেন। আমি আমার ক্ষেত্রে যা করি তা হচ্ছে একদম বের হওয়ার আগ মুহূর্তে একবার ওয়াশরুমে গিয়ে আসা, এবং দেখা যায় যে তারপরে কোনো কোনো সময় সারাদিনও আমি কোনো ওয়াশরুম পাই না। আর আমি সঞ্চিতা সাহা। আমি যদি আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমার খুব ছোটোবেলা থেকে পিসিওএসের প্রবলেম। সো দেখা যায় যে আমার খুব হেভি ব্লিডিং হয়। সো যখন আমার পিরিয়ডের ডেজগুলো থাকে সেই দিনগুলোকে আমার খুব সাফার করতে হয়। এমনও হয় যে বাসা থেকে বের হওয়ার আগে আমাকে ওয়াশরুম ইউজ করে দেন যেতে হয়, তারপরে 8 থেকে 9 ঘন্টার মতো আমি টয়লেট ইউজ করতে পারি না। স্পেসিফিক্যালি যদি বলতে যাই সেটা হচ্ছে হাইজিন অনেক ইস্যু থাকে, সেটা একদমই ইউজ করার মতো না। সো হ্যাঁ, আমি বেসিক্যালি ওয়াশরুম চেপে রাখি। সাথে কি পানি খাওয়া কমিয়ে দেন, নাকি পানি ঠিকঠাক করে খান তারপর? পানি খুবই কম খাওয়া হয় আপা ওই ডেজগুলোতে আমার। আমি সাবরিনা ইসলাম। আমার হচ্ছে গিয়ে খুব নাইট জার্নি করতে হয়। যেটা আমি করি, আমি অফিস টাইম শেষ হওয়ার পর থেকে আমি টোটালি পানি খাই না, কারণ আমি যেহেতু একা ট্রাভেল করতেছি, আমাকে একা ওয়াশরুম যেতে হবে, ওখানে আমার সিকিউরিটি কীরকম হবে। সো দেখা যায় যে আমি আসলে পানিটা তখন অ্যাভয়েডই করি, সে আমার যত পিপাসাই লাগুক। ধন্যবাদ সবাইকে। আমরা বুঝতে পারছি সমস্যা কত বড় এবং কত গভীর। আমরা শুধু মুখেই না, আমরা এই সমস্যাগুলোর সমাধান বা এই সমস্যাগুলো কত গভীরে আমাদের জীবনে প্রভাব ফেলছে সেগুলো নিয়ে শুনবো একজন বিশেষজ্ঞর কাছ থেকে, এবং আমাদের সাথে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার সৈয়দ জাকির হোসেন। তার সাথে আরও একজন যুক্ত হবেন তরুণ প্রজন্মের প্রতিনিধি ইশরাত বিনতে রৌফ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ জাকির হোসেন এবং আছেন ইশরাত বিনতে রৌফ। উনি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি। প্রথমেই আমি আসলে ইশরাতের কাছে জানতে চাইব যে একজন নারী হিসাবে আপনি এই শহরে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, বিশেষ করে পাবলিক টয়লেট পাওয়া না পাওয়া এসব কেন্দ্র করে। পাবলিক টয়লেট পুরুষ এবং নারী উভয়ের জন্য আসলে খুবই ইনসাফিসিয়েন্ট ঢাকা শহরে। আর যতটুকু ক্ষেত্রেও পুরুষের জন্য কিছু টয়লেট দেখা যায় পাবলিক টয়লেট, নারীদের জন্য আরও অপ্রতুল। এবং যতটুকু বেঁচে থাকে যে হ্যাঁ একটু আছে আমাদের নারীদের জন্য পাবলিক টয়লেট, সেটাও আসলে ব্যবহারের অযোগ্য আমার মনে হয়। তার কারণ হচ্ছে প্রথমেই তো অত্যন্ত দুর্গন্ধ, ময়লা, এবং ভেন্টিলেশনের ব্যবস্থা খুবই খারাপ। এবং বেশিরভাগ সময় আমি দেখেছি যে এই পাবলিক টয়লেটগুলোতে আসলে পুরুষেরটা খোলা থাকে, নারীদেরটা বন্ধ থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ডাকাডাকি করার পর একজন পুরুষ পরিচ্ছন্নতা কর্মী এসে ওটা খুলে দেয়, আবার বের হওয়ার পর আবার লক করে দেয়।
এবং আমার অভিজ্ঞতা যেটা আছে যেটা হচ্ছে বা ঢাকা শহরের পাবলিক টয়লেটগুলো যখন অবকাঠামোগতভাবে দেখি পুরুষ এবং নারী টয়লেটগুলো একইভাবে তৈরি, কিন্তু একজন পুরুষ যখন একটা পাবলিক টয়লেট ঢুকছে তার ওখানে ভেন্টিলেশনের জন্য যে জানালাটুকু দেওয়া, নারীর জন্য ওই জানালাটুকু বা ওই ফাঁকটুকু কিন্তু আমার জন্য একটা ইনসিকিউরিটির ব্যাপার। কারণ আমরা কিন্তু পেপার পত্রিকায় দেখি যে মোবাইল ফোন দিয়ে ভিডিও বা চিত্র ধারণ করা হয়েছে, উইমেন হ্যারাসমেন্ট হয়েছে। আমার একটি প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে ঢাকার বিভিন্ন ইনফর্মাল আরবান সেটেলমেন্টে কমিউনিটির মানুষের সাথে কাজ করা। তো আমি জানি যে 7-8 ঘন্টা করে কাজ করতে হবে ওখানে, এবং আমাকে যাতে টয়লেটে যেতে না হয় এজন্য আমি খুবই কম পানি পান করতাম, উইচ ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস। কিন্তু আমার ভেতর কিন্তু ওই যে ভয়টা আছে, আমি পাবলিক টয়লেটে যেতে চাচ্ছি না, কিন্তু আর কতক্ষণ পারা যায়। একটা না একটা সময় আমি 3 মাস কাজ করেছি ওখানে, একদিন না একদিন তো আমাকে যেতেই হয়েছে। তো একদিন এরকম হলো যে আমি গিয়েছি এবং তার 2-3 দিন পরে আই ওয়াজ হ্যাভিং এক্সট্রিম ইচ। তারপরে ইচটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো এবং 1-2 দিনের মাথায় এরকম পর্যায়ে চলে গেল যে আমি অফিসে যেতে পারছি না, বাসায় কোনো অন্যান্য কাজও করতে পারছি না, ছটফট করছি। তো এই যে সিভিয়ার যে বিষয়টা, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। তো আমি গাইনোকোলজিস্টের শরণাপন্ন হই। তো ডক্টর আমাকে কিছু ওরাল মেডিকেশন এবং কিছু মলম আমাকে দিলেন, এবং এই মলমটা প্রয়োগের পরে এটা যে কাজ করে যেভাবে, সেটার যে অভিজ্ঞতা, সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা দগদগে ঘা, এবং এই যন্ত্রণা আসলে আমার জন্য একটা ট্রমা হয়ে দাঁড়িয়েছে। এরপরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার পর আমরা খুঁজে বের করি যে এটা কেন হলো। এটা হলো কারণ হচ্ছে আমরা যতই যথেষ্ট পরিষ্কার ওয়াশরুম খুঁজে ব্যবহার করেছি, কিন্তু ওটার যে বদ্দা বা ফসেটটা ছিল সেগুলো কিন্তু বেশিরভাগই শ্যাওলা পড়া, নিচে কালো এরকম থাকে। নারীর শরীর খুবই সংবেদনশীল, পুরুষের মতো না। আমি জানি না যে এই সংক্রমণগুলো পুরুষেরও হয় কি না, বাট আমি যখন গাইনোকোলজিস্টের সাথে কথা বলেছি তারা বলেছে যে আপনারটা এটা কিছুই না, এটা সিভিয়ার কেস আমাদের আসে। এই পর্যায়ে আমি অধ্যাপক ডাক্তার সৈয়দ জাকির হোসেনের কাছে যেতে চাই। আপনি তো শুনলেন ইশরাত তার ব্যক্তি জীবনের ঘটনাটি বর্ণনা করলো। এই যে দীর্ঘ সময় মানুষ ইউরিন আটকে রাখছে, বিশেষ করে মেয়েরা, সো এর প্রেক্ষিতে আপনি কি মনে করেন একজন ডক্টর হিসাবে যে শারীরিক কী ধরনের ঘটনা ঘটতে পারে, এটা নিয়ে যদি আপনি একটু বলতেন আমাদেরকে। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকায় রাখার ফলে দেখা যাচ্ছে যে প্রস্রাবে ইনফেকশন হওয়ার প্রবণতা বাড়ে, মূত্র নালী এবং মূত্রাশয়ে ইনফ্লামেশনের প্রদাহের পরিমাণ বাড়ে। দীর্ঘক্ষণ যখন প্রস্রাবটা ধরে রাখে তখন তার যে মূত্রাশয়ের যে মাসেলসগুলো আছে সেগুলো স্ট্রেইনের সম্মুখীন হয়, ওভার স্ট্রেসিংয়ের সম্মুখীন হয়, ফলে এগুলোর সংকোচন ক্ষমতা যেটা আছে এইটাও কমতে থাকে। এবং সেই সাথে আমি বলবো যে বার্থ ক্যানেলটাও কাছাকাছি, প্রস্রাবের রাস্তা, বার্থ ক্যানেল এবং পায়ুপথ, এই 3টা জায়গা কিন্তু একই জায়গায়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, যার কারণে ইনফেকশন ট্রান্সমিট হওয়ার সম্ভাবনা মানে খুবই সহজ উপায়ে মানে এই ইনফেকশনগুলো যেতে পারে। এবং সেই সাথে আরেকটা কথা উনি বলছেন, কন্টামিনেশন হয়। একটা তো হলো যে ইয়ার মাধ্যমে আরেকজন রিপিটেড যদি ক্লিন না থাকে তাহলে অন্যের জীবাণুও কিন্তু আমার শরীরে প্রবেশ করতে পারে। এবং সেই সাথে যে হাইজিন মেনটেন করা, পার্সোনাল হাইজিন যেটা আছে, যদি ঠিকমতো সে যদি হাতটা যদি ওয়াশ করতে না পারে ওয়াশরুম ইউজ করার পরে, তাহলে তার মাধ্যমে সে অন্য ছোঁয়াচে রোগে আক্রান্ত হতে পারে, পানিবাহিত যে ছোঁয়াচে রোগগুলো আছে সেগুলোতে সে আক্রান্ত হতে পারে। এবার আসলে ইশরাতের কাছে সরাসরি একটা প্রশ্ন করতে চাচ্ছি। টয়লেট আসলে ব্যবহার করছে যারা, তারা টয়লেটটা পরিষ্কার রাখছে না। তো তরুণ প্রজন্মকে কিভাবে এই টয়লেটটাকে পরিষ্কার রাখার জন্য উদ্বুদ্ধ করা যায়? তো পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আসলে আমাদের এই মুহূর্তে একটা মেজর ইস্যু, এবং সচেতনতা এটা আমার কাছে মনে হয় যে সবারই আছে। কারণ আমরা কিন্তু স্কুল থেকেই পড়ে আসছি ধার্মিকভাবে এবং সামাজিক বইয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ, আমাদের বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে, টয়লেট পরিষ্কার রাখতে হবে। কিন্তু পরবর্তীতে যেটা হয়, স্কুলের গণ্ডির পরে এই শিক্ষা অথবা এটার প্র্যাকটিসটা আর বজায় থাকে না। এই যে আমাদের ঢাকা শহরের টয়লেটগুলো
ক্লাইমেট রেজিলিয়েন্ট টয়লেটও হতে পারে এবং ইনক্লুসিভ টয়লেট হতে পারে। তার একটা এক্সাম্পল আমি দিতে পারি যে আমরা যে বলছি যে আমি এই বাথরুমটা যাব না কারণ লাইট নাই, এই লাইটটা কিন্তু আমরা সোলার পাওয়ারের মাধ্যমে এই লাইটটা আমরা জ্বালাতে পারি সবগুলো ওয়াশরুমে। এটা কিন্তু ভেরি মাচ পসিবল। এই যে এটা একটা আইডিয়া, এগুলো কিন্তু তরুণ প্রজন্মের আইডিয়া এবং নতুন প্রজন্মের মানুষজন কিন্তু এগুলোকে বেশি অ্যাকসেপ্ট করছে এবং এগুলোর পক্ষে কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে কিভাবে পরিষ্কার রাখতে হবে, কিভাবে আমরা আরও সাস্টেনেবল প্র্যাকটিসে যেতে পারি, আমরা কি এই যে বর্জ্যটা যাচ্ছে সেটা কি আমরা কোনো ধরনের কম্পোস্ট অথবা বিজনেস আইডিয়ায় ট্রান্সফর্ম করতে পারি কি না, এই জিনিসগুলো নিয়ে আমাদের স্টুডেন্টস এবং ইউথ যারা আছে তারা এগুলো আমরা চিন্তা ভাবনা করতে পারি। বিভিন্ন ধরনের অ্যাডভোকেসি ইনস্টিটিউশনস আছে, আমরা আইডিয়া জেনারেট করতে পারি এবং এগুলোকে কিন্তু শুধুমাত্র বিজনেস মডেল না, সোশ্যাল মডেলেও রূপান্তর করতে পারি। আমার মনে হয় সেই ক্ষেত্রে যেটা হবে, এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এবং আস্তে আস্তে আমাদের টয়লেটগুলো পরিষ্কার এবং সাস্টেনেবল বোথ হতে পারে। চমৎকার বলেছেন। আমার কাছেও একটা রিসার্চ ফাইন্ডিং আছে, এটাই আমি দেখছিলাম যে সেখানে বলা আছে, ইশরাতের কথার সাথেই মিল রেখে বলছি, প্রায় 80% নারী তারা আসলে টয়লেট না থাকার কারণে বা পাবে না এই আতঙ্কে তারা আসলে তাদের ইউরিন আটকে রাখেন এবং বাড়িতে না যাওয়া পর্যন্ত তারা টয়লেট ব্যবহার করেন না। সো এটার পাশাপাশি আরও কিছু বিষয় আছে। অনেক নারী কমপ্লেন করেছেন যে তারা আসলে অনেক কম পেশাব হয়, তাদের কনস্টিপেশন হচ্ছে, জয়েন্টে পেইন হচ্ছে, পেশাবটা হলুদ হয়ে গেছে এবং ত্বক এবং ঠোঁট শুকিয়ে গেছে, এই ধরনের কমপ্লেন। তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, তারপরে আমরা দর্শকদের কাছে যাব। সো প্রশ্নটা হচ্ছে এই যে এটা তো বাস্তবতা যে আমরা চাইলেই পরিষ্কার টয়লেট কালকে থেকে পাবো না। সো এরকম একটা পরিস্থিতিতে আসলে মেয়েরা কি করতে পারে? বাসা থেকে যখন বাইর হবে তখন যদি সে ব্লাডারটাকে খালি করে নেয় তাহলে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা সে একটা সময় পেল। এরপরে নিয়ারেস্ট পসিবল টাইমে সে আবার তার কনভেনিয়েন্ট যে ওয়াশরুম বা রেস্টরুম যেটা পাবে সেটা সে ইউজ করতে পারে। প্রথম স্টেপ হলো এটা। তারপরে সাথে আমরা অনেক সময় সব কিছু ঠিক থাকার পরেও দেখা গেল আপনি অসতর্কতা বশত আপনি দেখলেন যে না আমি হ্যান্ড ওয়াশটা কাজ করে না, আপনি ওয়াশরুমে ঢুকলেন, তখন তাহলে পানির একটু সাথে রাখা, টিস্যু পেপার রাখা এবং যেই টয়লেটের যে সিটটা আছে সেইটা থেকে কন্টামিনেশন হওয়ার চান্স, উনি যেটা বলছিলেন যে উনি মানে ইচিংয়ে আক্রান্ত হয়েছিলেন, তাহলে ওইটাতে ব্যবহার না করে সারা অথবা টিস্যু পেপার ওইটার উপরে দিয়ে যদি উনি ওইটাকে ইউজ করেন তাহলে এগুলোর চান্সটা কমে আসবে অনেকাংশে। এবং আপনি রাইটলি বলছেন মানুষ ডিহাইড্রেশনের শিকার হয়, যার কারণেই ওই যে মানে শুকিয়ে আসা, বিভিন্ন জয়েন্ট পেইন করা, মাসেল পেইন করা, দিজ আর দ্য ফিচার্স অফ ডিহাইড্রেশনের কারণেই এরকম সে অনুভব করে। আমি একটু যদি সাথে অ্যাড করি, মানুষের কিন্তু প্রজনন স্বাস্থ্যটাও ক্ষতিগ্রস্ত হয়। এই খুব ইম্পর্টেন্ট এটা একটা প্রজনন স্বাস্থ্যটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো যে তার যেই লোকাল যে এনভায়রনমেন্টটা আছে, জেনিটাল সিস্টেমের যে এনভায়রনমেন্টটা আছে সেটা কিন্তু ডিসরাপ্টেড হয় এই ইনফেকশনের মাধ্যমে কিংবা রিপিটেড ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এগুলোর কারণে, যার কারণে দেখা যাচ্ছে যে স্পার্মের ভাইবিলিটিটা নষ্ট হয়, কমে যায়, যার কারণে তার ফার্টিলিটি একটা প্রবলেম তৈরি হয়। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং হলো লোয়ার পার্ট অফ দ্য অ্যাবডোমেন, আমরা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলে, পেলভিক ক্যাভিটিতে ইনফ্লামেশন হওয়ার চান্সগুলো বাড়ে এবং ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনের কথা বলেছি এবং রিপিটেড ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনের ফলে তার দেখা যাচ্ছে যে অনেক সময় ক্রনিক কিডনি ডিজিজ, যেটা রিভার্সিবল নয়, এরকম একটা পজিশনে যেতে পারে। এবং এই সাথে আরও কিছু হয়, যদি অ্যাকিউট ইনফেকশনটাকে ঠিকমতো কন্ট্রোল না করতে পারে, সেপসিস হইতে পারে, কিডনিতে মানে পাস জমা হইতে পারে, মানে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু শিকার হতে পারে। তাহলে আপনার কাছ থেকে একটা বিষয় আসলো যে এটা শুধু মেয়েদেরই সমস্যা না, এটা অবশ্যই অফকোর্স এটা ছেলেদের ক্ষেত্রেও এটা সমস্যা, কিন্তু তুলনামূলকভাবে কম। আমি যদি আপনার সাথে একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করি, সারা বিশ্বে প্রায় 150 মিলিয়ন লোক প্রতি বছর ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হয়, এর ভিতরে বেশিরভাগই হলো নারী। এবং 64% অ্যারাউন্ড বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স আছে, সেখানে নারীরা আক্রান্ত হয়। এরপরেই মানে মেইল এবং চিলড্রেন যারা আছে তারা আক্রান্ত হয়ে থাকে। আক্রান্ত হচ্ছে।
ধন্যবাদ। এবার আমি দর্শকদের কাছে যাব। আমি মেহেদি হাসান, আমাদের যে তরুণ প্রতিনিধি এখানে রয়েছেন তার উদ্দেশ্যে সরকার কর্তৃক স্যানিটেশন খাতে বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতা, বেসরকারি খাত থেকে স্যানিটেশন খাতে বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতা, এই বিষয়গুলো এবং সেইগুলো প্রাপ্তি এবং প্রাপ্তি নিশ্চিতে আসলে তরুণ সমাজের একটা জোরালো ভূমিকার দরকার আছে এবং সেই তরুণ সমাজ যদি সেই জোরালো ভূমিকা রাখতে পারে তবে আসলে আপনি কি মনে করেন স্যানিটেশন গভর্নমেন্টের সেক্টরে উত্তীর্ণ ঘটবে এবং আমরা আসলে তরুণ সমাজের মধ্য থেকে এই জায়গায় আরও বেশিভাবে কাজ করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আমার উত্তর যদি এক লাইনে হয় তাহলে সেটা হবে অবশ্যই হবে এবং তরুণ সমাজকেই করতে হবে। এখন এই মুহূর্তে ডেভেলপমেন্ট সেক্টরে সেটা হোক জেন্ডারের ইস্যু, সেটা হোক ক্লাইমেটের ইস্যু, যে কোনো ইস্যু হোক, সব কিছুই কিন্তু আমরা দেখি ভুক্তভোগী অথবা অ্যাকচুয়াল ফিল্ডের মানুষজনের কথা, ভিডিও হোক, বিভিন্ন প্রচারণার মাধ্যম আছে, এখন সোশ্যাল মিডিয়া হোক, তার মাধ্যমে কিন্তু দেশবাসী এবং দেশবাসী থেকে পলিসি মেকারদের কাছে যাচ্ছে। আপনি যদি আপনার কোনো পলিসি টেবিল পর্যন্ত নিতে চান, এটা ইউথের মাধ্যমেই হতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। নিরাপদ পাবলিক টয়লেটের অভাবে নারীদের উপর যে মানসিক একটা স্বাস্থ্যের প্রভাব ফেলে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? ডেফিনেটলি আপনি ভালো একটা ইস্যু রেজ করেছেন। এটা অবশ্যই মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং মানুষ কিছুটা ধরেন এটাকে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবে আমরা লেবেল করতে পারি কারো কারো ক্ষেত্রে লো গ্রেড ডিপ্রেশন এই হিসাবে আমরা লেবেল করতে পারি। ইটস অফকোর্স ইট ক্রিয়েটস এ মেন্টাল অ্যাগনি। আমি মেহেদি। ছোটবেলায় আমরা মিনা রাজুতে দেখতাম যে ওয়াশরুম ইউজের পরে হাত ধুতে হবে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা বা একটা ওয়াশরুম ইউজ করার পর সেটা কিভাবে ক্লিন করতে হবে বা মেনটেন করতে হবে, এইটা নিয়ে পাবলিক অ্যাওয়ারনেস কিভাবে তৈরি করা যায়, এটা কি ছোটদের স্কুলে ছোটবেলা থেকে শেখানো উচিত? আই হ্যাভ বিন টু জাপান। একদম টয়লেট ওয়াশ যেটাকে বলে, একদম ওদের ক্লিনার দিয়ে একদম কমোডগুলো পরিষ্কার করা। যেসব বাচ্চারা আমি দেখেছি যে আমরা যখন গিয়েছি তখন ওরা উচ্চতার জন্য হাইটে পারছে না, উপর থেকে নিচ পর্যন্ত টাইলস ওরা পরিষ্কার করে এভরিডে। তো সেই ক্ষেত্রে সিনিয়র ক্লাসের একজনকে ডেকে নিয়ে এসেছে, তাও টিচাররা ওখানে ইন্টারাপ্ট করবে না। এটা স্টুডেন্টদের কাজ, স্টুডেন্টদেরই করতে হবে। কিন্তু আমার এটাও একটা অবজারভেশন বাংলাদেশে, সেটা হচ্ছে যে স্কুলের পরে এই বিষয়টা আর কন্টিনিউ হয় না। সেক্ষেত্রেই আসে যে মিনা কার্টুনের মতো আরও অ্যাডভোকেসি ক্যাম্পেইন এরকম চালানো, এবং আমাদের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে। শেখা কিন্তু এখন কোনো বিষয় না, এটাকে পালন করাটাই বিষয়। ধন্যবাদ আপনাদের দুজনকেই চমৎকার আলোচনার জন্য এবং আমাদের এই ভিন্ন ভাবনায় নতুন নতুন ভাবনা যোগ করার জন্য। আমরা জানি যে পথে বেরোলেই আমাদের সমস্যা, টয়লেট নাই, পাবলিক টয়লেট ভালো না, ব্যবহার করা যায় না, কিন্তু তারপরেও কোনো কোনো জায়গায় কিছু কিছু আশার আলো আছে। এমন একটি আশার আলো নিয়ে আমরা ভূমিজোর কথা শুনব। আসুন এখন পরিচিত হই এই ভূমিজোর পেছনের মানুষটির সাথে। ভূমিজোর প্রতিষ্ঠাতা ও সিইও আর্কিটেক্ট ফারহানা রশিদ, যার নেতৃত্বে ভূমিজো শুধুমাত্র টয়লেট তৈরিই করে না, টয়লেটের ব্যবস্থাপনার সাথেও তারা জড়িত। তার কথা শুনব। পাশাপাশি আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন আর্কিটেক্ট ইকবাল হাবিব। তিনি ম্যানেজিং ডিরেক্টর ভিত্তি, দীর্ঘদিন যাবৎ নগর পরিকল্পনা এবং পরিবেশ আন্দোলনের সাথে জড়িত। আমরা সরাসরি তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনব এবং তারা যুক্ত করবেন তাদের ভাবনা আমাদের এই ভিন্ন ভাবনার সাথে। প্রথমে আসি ফারহানা রশিদের কাছে। আপনি একে তো একজন নারী, তারপরে এই যুগে এত বিষয় থাকতে কেন পাবলিক টয়লেট, কেন এটা নিয়ে কাজ শুরু করলেন, এর পেছনের গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। আপা প্রথম শব্দটাই যেহেতু বলেছেন নারী, এই আমাদের দেশের, আমাদের শহরগুলোতে, আমাদের নগরগুলোতে বেড়ে উঠে এখানে চলাচল করতে গিয়ে প্রত্যেক দিনেই যেই যুদ্ধ, আমি এখানে অনেকে বসে আছেন আমার সাথে হয়তো অনেকে একমত হবেন, আমার মতো পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকেই গেছেন। আমরা যখন এই যে বাইরে বের হচ্ছি তখন আমরা জানি না যে আমাদের উপায়টা কি আছে, এবং এই না জানার কারণে আমাদের যেই স্বাস্থ্য ঝুঁকি, আমাদের কাজের যেই ব্যাঘাত, পথ চলায় যেই ব্যাঘাত, আমাদের কাজ ফেলে রেখে বাসায় ফিরে আসার যেই যুদ্ধ,
সেইটাকে আসলে একটু সহনীয় করা যায় কিনা, আমাদের সরকারি বেসরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছিল সেটার সাথে আরেকটু সেটাকে বেগবান করা যায় কিনা, সেইটা থেকেই আসলে মনে করেছি যে কাজটা করতে পারি। তখন ভেবেছিলাম যে স্থাপনা তৈরি করে ফেললেই হয়তো সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু আসলেই জিনিসটা একটু অন্যরকম। এখানে অনেকগুলো বিষয় জড়িত। এখানে শুধুমাত্র স্থাপনা তৈরি না, এটা পরিচালনা করা, নীতিমালায় পরিবর্তন আনা, তারও পাশাপাশি আমাদের যে ব্যবহারকারী আমরা যারা আছি সবাই মিলে একসাথে একভাবে কাজ করার, একসাথে যুক্ত হয়ে কাজ করার প্রক্রিয়া, এই সবগুলো বিষয়টার সাথে আসলে জড়িত বলবো। আপনার কাছে আবার ফিরে আসবো, তার আগে একটু ইকবাল হাবিব আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন তো পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত এবং পাশাপাশি নগর নিয়ে কাজ করেছেন, সিটি কর্পোরেশনগুলোর সাথে কাজ করেছেন, সেখানে আপনার কি অভিজ্ঞতা, বিশেষ করে পাবলিক টয়লেট সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে যদি একটু আলোকপাত করতেন। প্রথমত নাগরিক সেবা প্রদানের দায়িত্ব সিটি কর্পোরেশনগুলোর, কিন্তু আমরা কোনো এক অদ্ভুত কারণে এই সিটি কর্পোরেশনগুলো শপিং সেন্টার বানায়, এই সিটি কর্পোরেশনগুলো মার্কেট বানায়, এই সিটি কর্পোরেশনগুলো অন্যান্য বড় ধরনের আয়োজন করে, কিন্তু নারী বান্ধব শৌচালয় তৈরি করার ক্ষেত্রে তাদের অপারগতা একেবারে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছে। শুধু নারী নয়, পুরুষ এবং প্রতিবন্ধীদের কথা তো যদি যুক্ত করি, যদি শতভাগ মানব বান্ধব বা নাগরিক বান্ধব একটি নগর গড়ার পূর্ব শর্ত যে শৌচালয় অন্তত প্রতি ½ কিলোমিটার পর পর থাকা এবং সেটা যথাযথভাবে মেনটেন করা, যাতে করে একজন ব্যবহার করার পরের মানুষটি ব্যবহার করতে পারে, এই দায়িত্ব থেকে তারা এক ধরনের অব্যাহতি নিয়েছে। যতক্ষণ পর্যন্ত না ওয়াটার এইডের মতো সংগঠনরা এসে তাদের ঘাড়ে চেপে বসলেন যে এটি একটি মৌলিক অধিকার এবং এটি আপনার করার কথা, ফলে পাবলিক টয়লেটের নামে যে স্থাপনাগুলি সেই সময় নির্মিত হতো এগুলো ভাগার মূল্য কম বলা হবে এবং একেবারে হতদরিদ্র ভবঘুরে মানুষরাও এটা ব্যবহার উপযোগী মনে করতো না। ফলে তখনকার সময় যেহেতু লেক ছিল, অনেক জলাধার ছিল, মানুষ ওইসব জায়গায় এইসব কাণ্ড করত। অবশ্যই 90 দশকের পরে 2000-এর পরেই এটার বড় পরিবর্তন তৈরি হয়, বিশেষ করে এনজিওরা নামার কারণে। এখন যদি এই মুহূর্তের কথা বলি, অনেক বেশি সচেতন, কিন্তু প্রয়োজনের তুলনায় তাদের দায়িত্ব কাণ্ড জ্ঞান এবং কর্মতৎপরতা আমি এখনও মনে করি তলানির লেভেলে রয়েছে। ধন্যবাদ। আমি যদি এই পর্যায়ে আসি, আপনারা তো সিটি কর্পোরেশনের সাথে কাজ করছেন, কিছু পাবলিক টয়লেট আপনারা অপারেট করছেন, সো কী কী ধরনের চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন পাবলিক টয়লেটগুলো অপারেট করতে গিয়ে? সরকারি জমিতে কাজ করতে চাই তাহলে সরকারি জমির একটা পারমিশনের দরকার হতো, যে আসলে এখানে যদি নতুন পাবলিক টয়লেট তৈরি করা হয়, তো প্রথমের দিকে আমরা যেটা সবসময় জানতাম, এখানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে, 2 থেকে 5 বছরের মধ্যে কোনো একটা মহা পরিকল্পনা করা হবে, বড় বড় স্থাপনা হবে, কিন্তু এই বাকি সময়টাতে কোনো টয়লেট তৈরি করার পারমিশন পাওয়া যেত না। আরেকটা ছিল যে সমন্বয়হীনতার একটা ব্যাপার, যে হয়তো সিটি কর্পোরেশন থেকে আমরা অনুমতি পেয়ে গেছি যে এখানে পাবলিক টয়লেট তৈরি করা যেতে পারে অথবা তৈরিকৃতটা পরিচালনা করা যেতে পারে, কিন্তু 2 বছরের মাথায় অথবা 1 বছরের মাথায় হয়তো যদি রোড সাইড জায়গা হয় অথবা সেটা যদি রেলের জায়গা হয়, রেলের তখন অন্য একটা পরিকল্পনার কারণে সেই জায়গাটা কিন্তু তখন ভেঙে ফেলতে হবে। সিটি কর্পোরেশনের বাইরে আমি যদি আরেকটু সমস্যার কথা বলি, জনমনে একটা ভীতি ছিল অনেক শুরুর দিকে কাজ করতে গিয়ে, যে পাবলিক টয়লেটের জন্য যদি জায়গা দিয়ে দেওয়া হয়, সিটি কর্পোরেশন পারমিশন দিয়েছে অথবা রিলেটেড অথরিটির কাছে আমরা পারমিশন পেয়েছি, কিন্তু এলাকাবাসী অনেক সময় কিন্তু যাদের প্রয়োজন মনে করছে তারা চাচ্ছেন, কিন্তু তার বাইরেও যাদের হয়তো বেশি প্রয়োজন না, খুব কাছাকাছি এলাকায় তাদের বাসা থেকে দেখা যাবে অথবা তাদের ছাদ থেকে টয়লেট দেখা যাবে, এইরকম জায়গা থেকেও আমরা শুনেছি যে এখানে টয়লেট যেন না হয়। সব ধরনের অনুমতিপত্র থাকার পরেও আমাদের অনেকগুলো টয়লেটের কনস্ট্রাকশন বন্ধ রাখতে হচ্ছে, কারণ তার বাসা থেকে বা তার এলাকা থেকে টয়লেট দেখা যাবে, এখানে কিছুদিন পরে সেটার ব্যবস্থাপনাটা হবে না এবং সেখান থেকে গন্ধ বের হবে, এলাকার বদনাম হবে, তার বাসার বদনাম হবে, টয়লেটের পাশে বাসা, এটা খুব ভালো কিছু না। এর আগে যেমন আমরা জানতামই না যে আসলে টয়লেটগুলোর চাহিদাটা কোথায়,
সিটি কর্পোরেশনদের হাতে কোনো একটা ম্যাপই ছিল না বা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান ছিল না যে সামনের দিনগুলোর জন্য ঢাকাবাসীর জন্য কতগুলো আসলে টয়লেট প্রয়োজন। সমস্যার কথা বলতে গেলে এটা কখনোই শেষ হবে না। চমৎকার, আপনি কতগুলো পয়েন্ট নিয়ে এসছেন, সেখানে সেই সূত্র ধরেই আমি আসলে ইকবাল হাবিবকে জিজ্ঞেস করতে চাই, আসলে ভিন্ন ভাবনার আওতায় আমরা কি ভিন্নভাবে ভাবতে পারি কিনা, এবং নগর পরিকল্পনাবিদ হিসাবে আপনি কি কিছু ভিন্ন মাত্রায় চিন্তা করতে পারেন কিনা এরকম একটা সংকটে কি ধরনের ইনোভেটিভ সমাধান হতে পারে? প্রথমে ভিন্ন ভাবনার জায়গা থেকে প্যারাডাইম শিফট দরকার। এটি কি ঐচ্ছিক, আমি কি এটা করলে হয় না করলে হয় এরকম কোনো বিষয়? আমরা কি বিদ্যুতের সাবস্টেশন ছাড়া শহর চিন্তা করি? আমরা কি গ্যাসের লাইন ছাড়া বা গ্যাসের সরবরাহ ছাড়া নাগরিক সুবিধা চিন্তা করি? ওই বেলা হচ্ছে না, এই বেলায় কেন? এর মূল কারণ হচ্ছে অদ্ভুত একটা প্যারাডাইম শিফট আমাদের দরকার। আমরা সিটি কর্পোরেশন দায়িত্বশীল সংগঠনগুলোকে এক ধরনের ঐচ্ছিক অবমুক্তি বা ইন্ডেমনিটি দিয়ে ফেলেছি, অ্যাজ ইফ তারা দয়া করে এটা করবেন। করা কি যায়? জমি কি পাওয়া যাবে? চশমাটা বদলান, সব কিছু অর্থমূল্যে বিবেচনা না করে দায়িত্ব মূল্যে বিবেচনা করেন। এটি কি জনগণের মৌলিক দায়িত্ব কিনা? আমরা কি ট্যাক্স দেই কিনা? নাগরিক সুবিধার জন্য আলাদা ট্যাক্স নেওয়া হয় কিনা? যদি এই তিনটা সত্য হয় তাহলে এটি জনগণের অধিকার হিসেবে সিটি কর্পোরেশনের প্রোভাইড করা। বসা নিধন, ময়লা পরিষ্কার যেভাবে গুরুত্বপূর্ণ, একেবারে এক নম্বর দ্বিতীয় কার্যক্রম, এটিও তাই। সিটি কর্পোরেশন শুধুমাত্র নিজের জায়গায় টয়লেট করতে পারবে, করবে, এটি প্রত্যাশা করার প্রয়োজনটা কেন? কেন প্রয়োজনে জমি অধিগ্রহণ করবে না? কেন প্রয়োজনে জমি কিনবে না? কেন প্রয়োজনে অন্যের জমি নিয়ে অন্য কাজ করা যেটা করবে না? এই যে শপিং সেন্টার, মার্কেট এবং বিভিন্ন সুবিধাদি নামে ব্যবসায়িক কার্যক্রম করে চলেছে সিটি কর্পোরেশন। আপনি দক্ষিণ সিটি কর্পোরেশন যান, তার পিছনে পুরো ফুলবাড়িয়া এবং গুলিস্তান পর্যন্ত সকল সরকারি জায়গা, ফুলবাড়ি স্টেশনের জায়গাগুলি সব শপিং মল তৈরি করা হয়েছে। আপনি যদি গুলশানে যান, শেরাটন হোটেল তৈরি করা হয়েছে। যারা এটা করতে পারে তারা কোন অজুহাতে প্রয়োজনীয় প্রতি আধা কিলোমিটার পর পর পুরুষ, নারী, প্রতিবন্ধী প্রত্যেকের জন্য উপযুক্ত, পরিচ্ছন্ন, ব্যবহার উপযোগী টয়লেট করতে পারবে না? এই জায়গা থেকে যদি আপনি দেখেন, এটির জন্য কোনো ধরনের পরিকল্পনার কোনো ঘাটতি থাকার সুযোগ নেই। এক, দুই, ইনোভেশন। ভবিষ্যতে ইনোভেশন অনেক আইডিয়া তৈরি করে। গাউসিলিয়া মার্কেটের মতো একটা জায়গায় তারা প্রথম যখন কাজটা শুরু করে তো বিশ্বাসই করে নাই, এটা আবার কী কথা বলে, পাগল নাকি? এখন অনেকগুলো, ওরা শুধু না, আরও অনেকে নেমেছে। আপনারা উৎসাহ দিচ্ছেন, পরিবর্তন হচ্ছে। আর ইনোভেটিভ আইডিয়ার জন্য আর্কিটেক্ট, প্ল্যানার, ডিজাইনাররা রয়েছে, এনজিওরা রয়েছে উদ্যোক্তা হিসাবে। এই পুরো অংশীজনদের নিয়ে অসাধারণ সাফল্যের সঙ্গে আধা কিলোমিটার পর পর অ্যাপের মাধ্যমে যে কেউ একটি টয়লেট, একজন মহিলা এবং একজন পুরুষ অথবা একজন প্রতিবন্ধী পেতেই পারবে। এটা নিশ্চিত করা সম্ভব 3 বছরের মধ্যে। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার লাগলো। ঢাকায় প্রায় 600 থেকে 700 পাবলিক টয়লেট আছে। এর মধ্যে প্রায় 200 পাবলিক টয়লেট সরাসরি সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে এবং তারাই নির্মাণ করেছে। এই 200 পাবলিক টয়লেটের বেশিরভাগই আসলে খুব ভালো রকম সচল না বা নারী বান্ধব নয়, তবে তার মধ্যে একটা ভালো সংখ্যক টয়লেট ভূমিজ এবং আরও কিছু বেসরকারি প্রতিষ্ঠান স্থানীয় সরকারের সহায়তায় বেশ ভালোই চলছে। এখন চলুন দেখে আসি সেই টয়লেটগুলোর কী অবস্থা। একটা ছোট্ট ভিডিও চিত্রের মাধ্যমে আমরা এখন সেটা দেখব। নগরের পাবলিক টয়লেট জনস্বাস্থ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা এমন একটা ভবিষ্যৎ কল্পনা করি যেখানে পাবলিক টয়লেট ব্যবস্থাপনা খুবই ইনক্লুসিভ হবে। তার মানে সবাই পাবলিক টয়লেট ব্যবহার করতে পারবে। সিটি কর্পোরেশন থেকে আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া থাকবে যে যাতে একই ডিজাইনের যাতে পাবলিক টয়লেট যারা এটা এখানে সবাই যাতে, যে বিশেষ করে শিশু এবং প্রতিবন্ধী, নারী, শিশু এবং প্রতিবন্ধীদের যারা এখানে পাবলিক টয়লেটগুলি ইউজ করতে পারে। আমরা সকাল 6টা থেকে আইসা ডিউটি করি, আগে কল চেক দেই যে সব ঠিকঠাক আসেনি, যার যেটা লাগে এটা দেই, টিস্যু লাগলে টিস্যু দেই, স্যানিটারি নেপকিন লাগলে নেপকিন দেই, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, হাই কমেড আছে, লো কমেড আছে, এখানে নারী আলাদা, পুরুষ আলাদা। আমরা আমাদের এই ডিজাইনটাকেই এমন ভাবে করি যে ডিজাইনটা একটা নারী বান্ধব টয়লেটে রূপান্তরিত হয়েছে।
10 টাকায় আমরা একটা প্যাড পেয়ে যাচ্ছি। এবং স্যানিটারি ন্যাপকিন হোক বা যে কোনো কিছুই হোক, ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আছে এবং নির্দিষ্ট জিনিস ডাস্টবিন আছে, যেটার জন্য সুবিধা হয়েছে। ভালো প্রশংসা করে যে না আপনাদের টয়লেটটা খুব পরিষ্কার। আর আমাদেরকে বলে যে আমাদের ঘরের মতো। পাবলিক টয়লেটে আমরা অনেক দূর থেকেই দুর্গন্ধ পাই, এটাতে আমরা ভেতরে যেও কোনো দুর্গন্ধ পাই না। মানুষজন খুব তৃপ্ত, তারা বলে যে আমাদের বাসাবাড়ির মতো না হলেও তার কাছাকাছি পরিমাণ সেবা তারা আমাদের এই পথের দাবি যে পাবলিক টয়লেটগুলো আছে সেখান থেকে তারা পাচ্ছে। ভূমিজ ওয়াটার এইডের সাথে পার্টনার অর্গানাইজেশন হিসেবে কাজ করে, ডে টু ডে মেইনটেনেন্স, ক্লিনিং, রিপেয়ার এইটা করে থাকে। দুপুরে যে ডিউটি করে সে দুপুরে যাওয়ার সময় পুরো ক্লিন করে যায়, রাতে যে থাকে সে রাতে যাওয়ার সময় ক্লিন করে যায়। কিন্তু বাথরুমে গেলে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তার আগে টিস্যু, পরে টিস্যু এবং যা যা প্রয়োজনীয় সবকিছু আছে। আগামীতে আমরা যেটা করতে চাই সেটা হলো যে পাবলিক টয়লেট বা গণশৌচাগার সিস্টেম হিসাবে বিভিন্ন শহরগুলিতে থাকবে। এখন তাহলে আমরা একটু দর্শকদের কাছে যাই, তাদের কিছু প্রশ্ন নেব। আমি সাইমা সুলতানা, আমি গ্র্যাজুয়েশন করেছি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং নিয়ে। অ্যাজ এ নিউ আরবান প্ল্যানার আমাদের আসলে কতটুকু স্কোপ আছে, অ্যাকচুয়ালি স্কোপ কতটুকু আছে এক্ষেত্রে কাজ করার জন্য সাস্টেইনেবল জেন্ডার ইনক্লুসিভ সিটি ডেভেলপমেন্টের জন্য। আমরা দেখা যাচ্ছে যে আমরা কাজ করতে চাই, বাট আমরা ওই রকম স্কোপ পাচ্ছি না। সো সেই ব্যাপারে স্কোপ বাড়ানোর ক্ষেত্রে কি করা যায় সেটা নিয়ে আমি আপনার মতামত জানতে চাচ্ছি। অ্যান্ড আমার সেকেন্ড কোয়েশ্চেন যেটা হচ্ছে যে আমি এখন মাস্টার্স করছি রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। সো রিমোট সেন্সিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ম্যাপ আউট করতে পারি কোন কোন জায়গাতে স্যানিটেশনের অভাব আছে বা কোন কোন জায়গাতে মেয়েরা সেফ ফিল করছে না। তো আমার প্রশ্নটা হচ্ছে যে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বা এই ধরনের টেকনোলজিগুলো কতটা ইউজ করা হচ্ছে, মানে এই ধরনের অ্যাডভান্স টেকনোলজি কতটা ইউজ হচ্ছে, এই ব্যাপারে জানতে চাচ্ছি। আমি আপনাকে পরিষ্কারভাবে এখন একটা পরামর্শ দিই। আমার পাশে রয়েছে ভূমিজ, সেই কারণে আমি এই ধারণাটা দিই। আমি নিজেই কাজ করছি, সেজন্য বলছি। বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে সেটির দায়িত্বটা নিয়ে নেন। অর্থাৎ আপনার এই উদ্যোগ, আগ্রহ, আপনার সাথে সমমনা যদি 5 জনও পান, 3 জনও পান, তাদেরকে নিয়ে এই ধারণাপত্রটা আপনি তৈরি করেন, কি করতে চান, কিভাবে করতে চান, এবং একটা কেস তৈরি করে আপনি সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেন। আপনি বিভিন্ন গবেষণাগার, অ্যাকশন এইডের মতো অথবা ওয়াটার এইডের মতো এনাদের সাথে যোগাযোগ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কতগুলো গ্রান্ট আছে যারা এই গবেষণাগুলো করে। আপনি ওরকম একটা গবেষণা কার্যক্রম নিয়ে ওই উদ্যোগ যদি না হয়, প্রাইভেট সেক্টর হলো একটা কাজ কষ্টে সৃষ্টি করে ফেলেন, বিশ্বাস করেন, তারপর ওটির অনুরণনে বাদবাকিরা সচেতন হবে। আপনি যে বললেন রিমোট সেন্সিং করে করা যায়, সিটি কর্পোরেশন অন্তত এটা তাকে জানান যে আমরা এটা করে দিতে পারি, আমি আপনাকে এই সাহায্য করতে পারি। আপনি যে সাহায্যটা করতে পারেন এটা যিনি কাজটা করছেন তিনি জানেন না। ফলে এই যে ডট কানেক্ট করা, এটাই বোধহয় আমাদের সবচেয়ে বড় কাজ। ভূমিজ করে আজকে বিরাট একটা ত্বরণ তৈরি করেছে, একটা অ্যাক্সেলারেশন তৈরি করেছে। আমরাও ধানমন্ডি লেক, তারপর হাতির ঝিল করে একটা অ্যাক্সেলারেশন তৈরি করতে পেরেছি, পার্কগুলো তিনি আন্দোলন করে অ্যাক্সেলারেশন তৈরি করতে পেরেছি। আপনি না হয় এই রিমোট সেন্সিংয়ের মাধ্যমে এই মৌলিক মানবিক চাহিদা সংস্থান করার কার্যক্রমই না হয় এগিয়ে যান। এটা আপনার থেকে শুরু হওয়ার একটা বিরাট সুযোগ রয়েছে। আমার মতো তরুণ উদ্যোক্তারা কিভাবে একটা ফাইন্যান্সিয়ালি সাস্টেইনেবল মডেল নিয়ে আসতে পারে? প্রথমে কয়েকটা দিন আসলে দাঁত কামড়ায় পড়ে থাকা বলে যে বাংলা একটা শব্দ আছে, দাঁত কামড়ায় পড়ে থাকতে হয়। প্রথমে যতক্ষণ পর্যন্ত সেটা সার্ভিস বা প্রোডাক্ট যেটাই হোক না কেন, সেইটাকে একটু শক্তপোক্ত করা, সেইটাকে বিশ্বাসযোগ্য করা এবং সেইটাকে গ্রহণযোগ্য করা। যতদিন আমার প্রোডাক্ট বা সার্ভিসটা গ্রহণযোগ্য হচ্ছে বা একটু শক্তপোক্ত হচ্ছে, যে সার্ভিসটা এনশিওর করা যাচ্ছে প্রপারলি, সেইটুকু পর্যন্ত টিকে থাকলে আমার মনে হয় বাকি পথটাতে সাহায্য করার জন্য অনেক মানুষ, অনেক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারিভাবে দেশে এবং দেশের বাইরে অনেকে চলে আসে তখন। দর্শকদেরকে ধন্যবাদ, পাশাপাশি আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ভিন্ন ভাবনায় আপনাদের ভিন্ন ভাবনা যোগ করার জন্য। আজকের আলোচনায় দেখলাম সমস্যা আছে, তার সমাধানও আছে। যে কোনো উদ্যোগ শুরু হয় খুব ছোট থেকে, তারপর একসময় বড় হয়। আপনারা প্রশ্ন করুন, সাহসী হন, আমাদের সাথে থাকুন। আজকের পর্ব এখানে শেষ। দেখা হবে ভিন্ন ভাবনার পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সাথে থাকবেন।